আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস এর সৌজন্যে প্রেসক্রিপশন টিভি স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডাক্তারের সাথে সংলাপ অনুষ্ঠানে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি ডক্টর ফেরজানা আলী। আজকে আমাদের আলোচনার বিষয় প্রোস্টেট গ্রন্থি বড় হওয়ার কারণ এবং তার চিকিৎসা। বয়স বাড়ার সাথে সাথে প্রোস্টেট গ্রন্থি বাড়তে থাকে। এতে প্রস্রাব ঘন ঘন হওয়া অথবা প্রস্রাব পরিষ্কারভাবে না হওয়া, এছাড়াও প্রস্রাব করতে কষ্ট হওয়ার মতো বিভিন্ন লক্ষণ কিন্তু প্রোস্টেট গ্রন্থি বাড়ার লক্ষণ হিসেবে আমরা নরমালি দেখতে পাই। প্রিয় দর্শক, আজকে আমাদের যে আলোচনার বিষয়, এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর রফিকুল ইসলাম স্যার। তিনি বর্তমানে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইউরোলজি বিভাগে কর্মরত আছেন। এছাড়াও কনসালটেন্ট হিসেবে কাজ করছেন পপুলার ডায়াগনস্টিক সেন্টারে। চলুন দর্শক, পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? স্যার আপনাকে অসংখ্য জি স্যার ভালো আছি স্যার। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় আমাদেরকে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকে যে আমাদের আলোচনার বিষয়, এই বিষয়ে ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আজকে আমাদের যে আলোচনার বিষয়, এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রেসক্রিপশন টিভি ফেসবুক পেজের কমেন্ট সেকশনে আপনাদের যে কোনো প্রশ্ন রাখতে পারেন অথবা সাবস্ক্রাইব করতে পারেন প্রেসক্রিপশন টিভি ইউটিউব চ্যানেল। আমরা সরাসরি প্রশ্ন পর্বে চলে যাচ্ছি। স্যার, আজকে আমাদের আলোচনার বিষয় প্রোস্টেট গ্রন্থি বাড়ার কারণ এবং তার চিকিৎসা। স্যার, বয়স বাড়ার সাথে সাথে অনেক পুরুষের ক্ষেত্রে কিন্তু প্রোস্টেট গ্রন্থিটা বাড়তে থাকে। স্যার, শুরুতে যদি সংক্ষিপ্তভাবে বলতেন আসলে প্রোস্টেট গ্রন্থি কি বলতে বোঝায়? ধন্যবাদ। যারা দর্শক শ্রোতা এখানে উপস্থিত আছে এই প্রেসক্রিপশন টিভির মাধ্যমে এই অনুষ্ঠানটি উপভোগ করছেন, তাদের সকলকে আসসালামু আলাইকুম। প্রোস্টেট গ্ল্যান্ড এটি একটি গ্রন্থি, প্রোস্টেট গ্রন্থি, যেটি প্রস্রাবের রাস্তাতে, যেটা নাড়িতে, সেখানে থেকে মূত্রথলির জাস্ট নিচেই প্রোস্টেট গ্রন্থি। এটি সাধারণত 8 থেকে 20 গ্রামের ওজন হয়, যেখান থেকে যেটা সাধারণত বয়সের সাথে সাথেই এটার ওজন বা সাইজ এটা বৃদ্ধি পেতে পারে এবং তখন কিছু কিছু উপসর্গ আমাদের মধ্যে দেখা দিতে পারে। এটা হরমোনাল একটি ইফেক্টও আছে, যেটা যেখান থেকে আমরা বলি যে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন তৈরি হয় এবং সেই প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন যেটা যে আমাদের যে সেমিনাল যে ফ্লুইড, সেই সেমিনাল ফ্লুইডকে লিকুইফিকেশনে সাহায্য করে। এটা সম্পর্কে তো আপনি বললেন, তাহলে প্রোস্টেট গ্রন্থি বয়স বাড়ার সাথে সাথে কি কি সমস্যা হতে পারে? যদি প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি পায় তাহলে কিছু কিছু উপসর্গ তখন দেখা দেয়, যেমন প্রস্রাব ঘন ঘন হওয়া, এবং সেটা বিশেষ করে রাত্রিকালীন সময়ে প্রস্রাবটি ঘন ঘন হয়, প্রস্রাব করতে বাধা পাওয়া, এবং প্রস্রাব করার পরে একটু উপসর্গ মনে হয় যে প্রস্রাবটি শেষ হচ্ছে না, এবং কোনো কোনো সময় দেখা যায় যে এখান থেকে কিছু জটিলতা তৈরি হতে পারে, যেমন প্রস্রাবে ঘন ঘন ইনফেকশন হওয়া বা মূত্রথলিতে পাথর তৈরি হওয়া, সেই ধরনের কমপ্লিকেশনও দেখা দিতে পারে। স্যার, এগুলো তো লক্ষণের কথা বললেন। স্যার, এই যে লক্ষণগুলো যখন দেখা দেয় তখন রোগীরা আসলে কি কি পরীক্ষার মাধ্যমে বুঝতে পারবে যে তাদের প্রোস্টেট গ্রন্থিটা বেড়ে গেছে? অ্যাকচুয়ালি আমরা সাধারণত যাদের উপসর্গগুলো দেখা দেয় তাদেরকে আমরা প্রথমে একটা রুটিন প্রস্রাবের পরীক্ষা করতে বলি। প্রস্রাবের যেটা আমরা বলি রুটিন, অনেক সময় কালচার এক্সামিনেশন আমরা দিই, এবং সাথে আমরা একটি আলট্রাসোনোগ্রাম অফ দ্য কিডনি ইউরেটার ব্লাডার রিজিয়ন উইথ প্রোস্টেট এবং এমসিসি উইথ পিভিআর,
মানে ম্যাক্সিমাম সিস্টেমেটিক ক্যাপাসিটি এবং তার যে প্রস্টেট প্রস্রাব করলে যে প্রস্রাবটা থেকে যায়, যেটাকে আমরা পিভিআর বলি মেডিকেল টার্মে, সেটা আমরা মেজারমেন্ট করার জন্য একটা আলট্রাসোনোগ্রাম করলে আমাদের যথেষ্ট, যে এটাকে অ্যাকুরেট সাইজ এবং অ্যাকুরেট মেজারমেন্ট করার জন্য। যেমন বলে আল্ট্রাসোনোগ্রাফি করে অথবা হচ্ছে যে এমসিসি এইসব টেস্টের মাধ্যম ছাড়াও স্যার এখন তো চিকিৎসা পদ্ধতি অনেক অ্যাডভান্স হয়েছে। একটা টার্ম আমরা যেটা জানার ব্যাপারে যদি একটু বলতেন। যদি কারো প্রস্রাবের এই উপসর্গগুলো দেখা দেয়, যে তখন আমরা একটি ইউরোফ্লোমেট্রি টেস্ট করি। ইউরোফ্লোমেট্রি টেস্ট অ্যাকচুয়ালি এতে আমরা বুঝতে পারি যে তার প্রস্রাবটা কতক্ষণ সময় নিয়ে হচ্ছে, কি পরিমাণ ভলিউম তার সে প্রস্রাব করছে এবং প্রস্রাব করতে তার কি রকম বাধা পাচ্ছেন। এই তিনটা মেজারমেন্ট আমরা সাধারণত ইউরোফ্লোমেট্রির মাধ্যমে দেখতে পারি। প্রস্রাবের যথেষ্ট চাপ থাকতে হবে এবং 150 ml তাকে প্রস্রাব করতে হয়, নাহলে এই যে ইউরোফ্লোমেট্রির যে রেজাল্টটা, সেই রেজাল্টটা পারফেক্টলি আসে না। স্যার এই যে প্রস্রাব গ্রন্থিটা বাড়ছে, তাহলে স্যার এটা চিকিৎসা পদ্ধতি কি 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 চিকিৎসা আসলে এটার জন্য নেওয়া হয়ে থাকে? যদি কারো এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়, তাহলে আমরা প্রথমে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলেই যে তার চিকিৎসা হবে তা না। প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেলে যদি উপসর্গ দেখা দেয়, উপসর্গ দেখা দিলে আমরা তাকে প্রথমে অবজারভেশনাল এতে রাখতে পারি, যে তার উপসর্গ কিরকম দেখা দিচ্ছে। এবং দেখা গেল যে আলট্রাসোনোগ্রামে তার পিভিআরটা অনেক বেশি থেকে গেল, তখন আমরা সাধারণত মেডিকেল ট্রিটমেন্টে যাই। মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে আমরা পেশেন্টকে অবজার্ভ করি। যদি মেডিকেল ট্রিটমেন্ট ফেল করে অথবা যদি প্রস্রাব কোনো বন্ধ হয়ে যায়, তারপরেও হচ্ছে না, তখন সাধারণত আমরা অস্ত্রোপচারের মাধ্যমে এর চিকিৎসা করে থাকি। অস্ত্রোপচারের আগ পর্যন্ত আমরা সাধারণত মেডিকেল ট্রিটমেন্টে আমরা দিয়ে থাকি। স্যার আপনি যেমন অস্ত্রোপচারের কথা বললেন, যে অপারেশনের কথা, স্যার ইউজুয়ালি সাধারণত আমরা কি কি ধরনের অপারেশন পদ্ধতি দেখতে পাই প্রোস্টেট গ্ল্যান্ড বৃদ্ধির ক্ষেত্রে? অস্ত্রোপচার এক সময় বা এখনো আমরা মানে মেডিকেল চিকিৎসা পারপাসে, শিক্ষা পারপাসে আমরা সাধারণত ওপেন প্রোস্টেটেক্টমি করি। কিন্তু এখন বর্তমানে যেহেতু আধুনিক যুগে সব এন্ডোইউরোলজিক্যাল প্রসিডিউরের মাধ্যমে করা হয়, ইনস্ট্রুমেন্ট বেজ অপারেশন করা হয়, তার আমরা ট্রান্সইউরেথ্রাল রিসেকশন অফ প্রোস্টেট, তার মাধ্যমে আমরা সাধারণত এই প্রোস্টেট ব্লের চিকিৎসা করে থাকি। এবং আরও আছেন যেমন এর মাধ্যমে আমরা ক্লিপ যেটাকে বলি, তার মাধ্যমে করা যায়, অথবা হাইফু আছে, বিভিন্ন পদ্ধতি আছে সে আধুনিক পদ্ধতি, তার মাধ্যমে আমরা সাধারণত এই ধরনের চিকিৎসা করে থাকি। তবে কমন পদ্ধতিটা আমাদের দেশে যেটা আছে সেটা সাধারণত আমরা যেটা প্রথমটাই সেই পদ্ধতিটাই আমরা অবলম্বন করি। অনেক সময় দেখা যায় যে পেশেন্টরা মনে করে এটা অনেক বেশি ব্যয়বহুল। স্যার এটা সম্পর্কে যদি বলতেন। ব্যয়বহুল সাথে সরকারি হাসপাতালগুলোতে কোনো খরচ হয় না। সাধারণত আমরা সরকারি হাসপাতালগুলোতে যে সার্জারির যে কমন রেট সেটাকে রাখা হয়। বেসরকারি লেভেলে সাধারণত একটু কস্টলি, এই কারণে কস্টলি যে যেহেতু এখানে প্রচুর পরিমাণে স্যালাইন দরকার হয়, হসপিটালে কিছুদিন থাকতে হয়, এবং সবকিছু মিলিয়ে দেখা যায় যে গড়ে অনেকের ক্ষেত্রেই প্রায় 25 থেকে 40 হাজার টাকার মতো এই ধরনের ইয়েতে নির্ভর করে। তবে ডিপেন্ডস আপন, এটা অনেকটা নির্ভর করে অনেক সার্জনের উপরে নির্ভর করে, সেটাও একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। স্যার প্রোস্টেট গ্রন্থি যে বাড়ছে, এই বাড়ার কারণে প্রোস্টেটের যে কর্মক্ষমতা আছে এটার কি হেরফের হওয়ার কোনো সম্ভাবনা থাকে? প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধি পাওয়ার কারণে যে এর যে কার্যক্ষমতা, হ্যাঁ কার্যক্ষমতার তো বিভিন্ন রকম ইস্যু হয়, কার্যক্ষমতা হয়। যেমন আপনি ধরেন প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন যেটা আছে, সেটা যদি ম্যালিগনেন্সির কারণে যদি প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়, তাহলে তার প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেনটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। এবং তাতে দেখা যায় যে, এবং যে মেকানিক্যাল অবস্ট্রাকশন, এটা যে রাস্তাটা আছে সেই মেকানিক্যাল অবস্ট্রাকশন, এটা কিন্তু মেকানিক্যাল অবস্ট্রাকশন করে প্রস্রাব যে পথে বের হয় সেটাকে বাধাগ্রস্ত করতে পারে। অবশ্যই প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধি হওয়ার কারণে কিছু তো সমস্যা তৈরি হয়। এই প্রোস্টেট গ্ল্যান্ড বা গ্রন্থি এটা বাড়ার কি প্রতিরোধের কোনো ব্যবস্থা নেওয়া যায়? সাধারণত ওই ধরনের আমরা এসে করি না, তবে আমরা কিছু ডায়েটারি ইফেক্ট আছে, যেমন ডায়েটারি ইফেক্টের জন্য আমরা কিছু বলি। যেমন এই ক্ষেত্রে আমরা বলি যে
অ্যালকোহল বা বেভারেজ জাতীয় কোনো খাবার এগুলোকে অ্যাভয়েড করা, পানির পরিমাণকে আমরা একটু লিমিট করে দেই, যে পানির পরিমাণটা যেন একটু লিমিট করলে সাধারণত এরকম ধারণা করা হয় যে হতে পারে, সেক্ষেত্রে প্রতিরোধ কিছুটা অন্তত বৃদ্ধির ইয়েতে কিছুটা প্রতিরোধ হতে পারে। গ্ল্যান্ডের যে সমস্যার মধ্যে একটা সচরাচর একটা শব্দ শুনতে পাই, সেটা হচ্ছে বিপিএইচ, অর্থাৎ বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট। স্যার, এটা সম্পর্কে যদি একটু স্বল্প করে চিকিৎসা এবং এই বিষয় সম্পর্কে যদি একটু বলতেন। পিপিএইচ অ্যাকচুয়ালি যেটা আমরা বলি, যেটা বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া, এটা একটি প্যাথোলজিক্যাল টার্ম। সেই প্যাথোলজিক্যাল টার্মে সাধারণত এটা দেখা যায় যে প্রোস্টেট গ্ল্যান্ডের যে সাইজ এভারেজে 8 থেকে 20 গ্রাম, তার থেকে প্রোস্টেট গ্ল্যান্ডের সাইজটা এটা অনেকাংশে বৃদ্ধি পায়। এবং যখন প্রোস্টেট গ্ল্যান্ডের সাইজটা বৃদ্ধি পায় তখন যে উপসর্গগুলো দেখা দেয়, সেই উপসর্গগুলো দেখা দিলে সাধারণত আমরা তখন মেডিকেল ট্রিটমেন্ট অথবা তার অস্ত্রোপচারের মাধ্যমে তার সার্জারি আমরা করে থাকি। তো সেখানে আমরা দেখাচ্ছে যে মেডিকেল ট্রিটমেন্টে আমাদের অনেক পেশেন্টই ভালো হয়ে যান, এবং ভালো হয়ে যাওয়ার পরে যদি তার কোনো কমপ্লিকেশন অ্যারাইজ না করে, তাহলে আমরা সাধারণত সার্জিক্যাল ট্রিটমেন্টে আর যাই না, এবং তাকে আমরা রেগুলার ফলো আপে রাখি, এবং সাধারণত 6 মাস থেকে 1 বছর পর পর আসতে পারে। এবং ফলো আপে থাকার পরে যদি সে তার যদি যে প্রেসাল ভলিউম, যেটা তার প্রস্রাব করার পরে যেটা থেকে যায়, সেটা যদি বৃদ্ধি না পায়, বা প্রস্টেটের প্রস্রাবের যে গতিবেগ, সেই গতিবেগটা যদি একই থাকে, তাতেও যদি কোনো বাধাগ্রস্ত না হয়, তাহলে আমরা সাধারণত মেডিকেল ট্রিটমেন্টেই তাকে ফলো আপে রাখি। আর এগুলোতে যদি ফেল করে, কোনো কারণে যদি প্রস্রাব বন্ধ হয়ে যায়, বা অন্য কোনো কমপ্লিকেশন, যেমন প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, অথবা যদি ওখানে কোনো পাথর তৈরি হওয়া, বা ঘন ঘন ইনফেকশন তৈরি হওয়া, হ্যাঁ, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন আছে, সেই ধরনের কমপ্লিকেশনগুলো দেখা দিলে তখন সাধারণত আমরা সার্জিক্যাল যদি ম্যানেজমেন্টে যাই, সেই সার্জিক্যাল ম্যানেজমেন্টে আমরা সাধারণত ওই ট্রান্সইউরেথ্রাল ডিসেকশন অফ প্রোস্টেট অথবা ওপেন প্রোস্টেটেক্টমি, এই ধরনের অপারেশনগুলো সাধারণত করে থাকি। স্যার, আপনি যেটা বললেন যে প্রোস্টেট গ্ল্যান্ড বিপিএইচ এর যে ট্রিটমেন্টের কথা বললেন স্যার, মেডিকেল ট্রিটমেন্ট এবং হচ্ছে অপারেশন। যদি মেডিকেল ট্রিটমেন্ট ফেল করে, সেক্ষেত্রে আমরা অপারেশনে যাচ্ছি। স্যার, এই অপারেশনটা যে করা হচ্ছে, অনেক সময় কি এটা কি অপারেশন পরবর্তী প্রোস্টেট হচ্ছে কি বাড়ার কি কোনো সম্ভাবনা থাকে পরবর্তীতে? অ্যাকচুয়ালি প্রোস্টেট গ্ল্যান্ডে আমরা যে চিকিৎসা অস্ত্রোপচারটা করি, সেটা সাধারণত প্রোস্টেটের যে জোনাল ভিত্তিক, সেই জোন ভিত্তিক আমরা সাধারণত এটা ট্রানজিশনাল জোনে আমরা এই অপারেশনটা করে থাকি। তাতে দেখা যায় যে রেসিডুয়াল টিস্যু থাকে, যেটা এটা বলাই হচ্ছে যে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, সেখানে যে রেসিডুয়াল টিস্যু থাকে, সেখান থেকে আবার এটা পুনরায় এটা তার আবার প্রোস্টেট গ্ল্যান্ডের এই সাইজটা আবার এটা বৃদ্ধি পেতে পারে। স্যার, অনেক পেশেন্টের ধারণা থাকে যে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হওয়ার পরে সেখান থেকে ক্যান্সার হতে পারে স্যার, ম্যালিগনেন্সি বা ক্যান্সার হতে পারে স্যার। এই যে ভ্রান্ত ধারণা স্যার, এই ভ্রান্ত ধারণা দূর করার জন্য স্যার যদি কিছু বলতেন, আসলে কি সম্ভাবনা থাকে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হওয়া থেকে ক্যান্সার হওয়ার? প্রোস্টেট গ্ল্যান্ড সাধারণত বড় হয় যখন, তখন এক ধরনের বড় হয় যেটা বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, যেটা নিয়ে আমরা আলোচনা করছি। আর আরেক ধরনের বড় হয় যে বড় হলে সাধারণত ক্যান্সারও এ থেকে ক্যান্সারও হতে পারে। তবে সাধারণত এই অস্ত্রোপচারের পরে যে ক্যান্সার হওয়াটা সেইটার সম্ভাবনা অনেকাংশে কম। এবং যদি একই সাথে যদি কোনো টিস্যুতে যদি কোনো ক্যান্সারের থেকে থাকে প্রিভিয়াসলি, তো সেখান থেকে তার ক্যান্সার আবার হতে পারে। কিন্তু বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, যে এটা অপারেশন করার ফলে যে ক্যান্সার হবে, সেটা সম্ভাবনা খুবই কম। ক্ষেত্রে ফলো আপের ব্যাপারে রোগীদেরকে কি কি বলা হয়, কি কি হচ্ছে নিয়ম আসলে হচ্ছে ওদেরকে মেনে চলতে বলা হয়? সাধারণত আমরা একটু প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে আমরা বলি তাকে আমরা 6 মাস বা 1 বছর পর পর রুটিন চেক আপ করানো, যেমন আলট্রাসোনোগ্রাম করা, প্রস্রাবের পরীক্ষা করা, এবং আমরা একটা প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, যেটা আপনাকে প্রথমেই বলেছিলাম, এই মার্কারটা আমরা সাধারণত এটা একটা আমরা বলতে পারি অনেকটা আমাদেরকে সাহায্য করে, যে এটা যদি বৃদ্ধি পায় তাহলে আমরা সাসপিশাস করতে পারি যে এখানে প্রোস্টেট ক্যান্সার থাকতে পারে। শুধু সেটার জন্য না, তখন আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করি, যেমন ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করি। তো তাতেও যদি আমাদের কোনো সন্দেহ হয়, সেই ধরনের ডিজিটাল রেকটাল এক্সামিনেশন এবং প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, এগুলোতে যদি আমাদের সন্দেহ, তখন আমরা সাধারণত একটি বায়োপসি করি। বায়োপসি করে আমরা সাধারণত এটি টাচ গাইডেড বায়োপসি করতে পারি, অথবা ফিঙ্গার গাইডেড বায়োপসি করি। ওইটা করে তখন আমরা কনফার্ম হতে পারি যে তাতে কোনো ক্যান্সার কোনো ইয়ে আছে কিনা। এখন স্যার, কোনো পেশেন্টের যদি প্রোস্টেট গ্রন্থি বাড়ছে কিন্তু সে বুঝতে পারলো না, খুব দেরি করে হচ্ছে চিকিৎসকের কাছে আসলো,
স্যার সেক্ষেত্রে কি কি ধরনের সমস্যা হতে পারে স্যার এটি একটু বলবেন? কোনো পেশেন্টের যদি প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়, তখন সাধারণত উপসর্গগুলোর ভিতরে প্রথমেই দেখা যায় যে তার প্রস্রাবে একটি সমস্যা হয়, যে প্রস্রাবটি ঘন ঘন হওয়া, প্রস্রাবটি বন্ধ হয়ে আসা, অথবা প্রস্রাবতে বাধাগ্রস্ত হওয়া, কিংবা প্রস্রাব করার পরে তার মনে হতে পারে যে প্রস্রাবটি শেষ হচ্ছে না। এই ধরনের সমস্যাগুলো নিয়ে সাধারণত পরবর্তীতে আসে। এবং যদি কেউ লেট প্রেজেন্টেশন নিয়ে আসে, অনেক সময় তার প্রস্রাব বন্ধ বন্ধ অবস্থায় আমাদের কাছে আসতে পারে এবং প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। এবং কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে অনেক সময় এটা যদি বেশি দেরি করে আসেন, তখন এটা কিডনির উপরেও প্রভাব ফেলতে পারেন। যেমন সাধারণত দেখা যায় যে এটা বন্ধ হওয়ার কারণে রাস্তা যদি বন্ধ থাকে, সেই ক্ষেত্রে অনেকদিন যদি এই সমস্যাটা দেখা যায়, তাহলে দেখা যেতে পারে যে অনেক সময় কিডনিতে যে আমরা বলি যে কিডনি ফুলে যাওয়া, যেটা হাইড্রোনেফ্রোটিক চেঞ্জ, এই ধরনের চেঞ্জগুলো সাধারণত নিয়ে আমাদের কাছে অনেক সময় লেট প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। এটাতে বোঝা যাচ্ছে যে রোগীদের যখনই এই ধরনের প্রস্রাব হতে দেরি হওয়া অথবা প্রস্রাব ঘন ঘন প্রস্রাব হওয়া, এই ধরনের লক্ষণগুলো যখনই প্রকাশ পাবে, তখনই যেন তারা খুব দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয়। আমি দর্শকদের উদ্দেশ্যে সেটাই বলবো যে যখন এই ধরনের লক্ষণ পাবেন, অবশ্যই আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন। স্যার, আপনি যে অপারেশনের কথা বললেন, এই অপারেশনের পরবর্তীতে কোনো জটিলতা কি হতে পারে? যে প্রত্যেকটি অপারেশনেই কোনো না কোনো জটিলতা সাধারণত, বড় কথা হলো যে সেটাকে ওভারকাম করার কতটুকু এসে থাকে। তবে সাধারণত এই অপারেশনের পরে আর্লি কিছু কমপ্লিকেশন হয়, যেমন রক্তপাত হওয়া অথবা রক্ত জমাট বেঁধে ওই প্রস্রাবে যে ক্যাথেটার দেওয়া থাকে সেটাকে ব্লক করে দিতে পারে। আর লেট কমপ্লিকেশনের ভিতরে কিছু দেখা যায়, যেমন আমরা বলি যেমন রেট্রোগ্রেড ইজাকুলেশন, মানে যেটা যে বীর্যপাতটা হয়, সেই বীর্যপাতটা তার স্বাভাবিক রাস্তায় না বের হয়ে উল্টো পথে যেমন প্রস্রাবের থলিতে চলে যেতে পারে। এবং কোনো কোনো সময় আমরা সিভিয়ার কমপ্লিকেশন যেটাকে আমরা বলে থাকি, সেটা হলো যেমন ইনকন্টিনেন্স, মানে প্রস্রাবটি ঝরা। তবে স্বাভাবিক ক্ষেত্রে সাধারণত এটা ওয়েট করে অনেক সময় দেখা যায় যে বছরখানেকের মধ্যে এই এই ইনকন্টিনেন্সটা আবার তার স্বাভাবিক পর্যায়ে চলে আসতে পারে। আর আপনি খুব সুন্দর করে আজকে আমাদের যে টপিকস, অর্থাৎ হচ্ছে প্রস্টেট গ্রন্থি বাড়ার কারণ এবং তার চিকিৎসা সম্পর্কে গুছিয়ে বললেন। স্যার, আমরা প্রোগ্রামটা শেষ করব। শেষ করার পূর্বে স্যার, আপনি আমাদের প্রেসক্রিপশন টিভি দর্শকদের উদ্দেশ্যে এই যে সমস্যাটা, এই সম্পর্কে আরেকটু সংক্ষিপ্ত করে যদি বলতেন। দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে প্রথমেই যে কারো যদি কোনো প্রস্রাবের সমস্যা দেখা দেয়, যেমন প্রস্রাব ঘন ঘন হওয়া, প্রস্রাব করতে বাধাগ্রস্ত হওয়া, অথবা প্রস্রাব করলে প্রস্রাব থেকে যাচ্ছে, অথবা প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, তাহলে অবশ্যই একজন ইউরোলজিস্টের কাছে আপনারা শরণাপন্ন হবেন। এবং ইউরোলজিস্টের চিকিৎসা মোতাবেক, যে ইউরোলজিস্ট আপনাকে যেভাবে সাজেস্ট করবেন, যে পরীক্ষাগুলো দিবেন, তার মাধ্যমে যে চিকিৎসা দিবেন, চিকিৎসা পদ্ধতি আপনারা সম্পূর্ণ ফলো করবেন। কারণ এর মাধ্যমে যে জটিলতাগুলো যে তৈরি হয়, সেই জটিলতাগুলোকে অ্যাভয়েড করার জন্য আপনারা অবশ্যই একজন দক্ষ ইউরোলজিস্টের কাছে যাবেন, যে এই ট্রিটমেন্ট শুরু করবেন। অন্যথায় যে পরবর্তী যে কমপ্লিকেশনগুলো দেখা দেয়, সেগুলো পরবর্তীতে জটিল আকার ধারণ করতে পারে এবং অনেক সময় দেখা যায় যে তার থেকে কিডনি ফেল হতে পারে। সুতরাং সেই ধরনের জটিলতা থেকে, বা প্রস্রাবের রাস্তায় পাথর তৈরি হতে পারে, সেই ধরনের জটিলতাগুলোকে অ্যাভয়েড করার জন্য সাধারণত আপনার শুরুতেই একজন ইউরোলজিস্টের পরামর্শ নেবেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনি আমাদের যে আলোচনার বিষয়, এই বিষয় খুব সুন্দর করে আজকে আমাদেরকে বোঝালেন। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল প্রস্টেট গ্রন্থি বাড়ার কারণ এবং তার চিকিৎসা। এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন ডক্টর রফিকুল ইসলাম স্যার। দর্শক, যখনই বয়স বাড়বে, এই প্রস্টেট গ্রন্থি বাড়া নরমালি অনেক পুরুষের ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু যখনই প্রস্রাব ঘন ঘন হবে অথবা প্রস্রাব পরিষ্কার হবে না, এছাড়াও প্রস্রাবের সাথে রক্ত যাবে, এমনই কোনো লক্ষণ পাওয়া যাবে, অবশ্যই আপনারা খুব দ্রুত ভিত্তিতে একজন ইউরোলজিস্টের শরণাপন্ন হবেন। আশা করি আজকে আমাদের যে বিষয়, এই বিষয় থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই প্রেসক্রিপশন টিভির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।